হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা তড়িৎদ্বার সম্পর্কে আলোচনা করেছিলাম। তড়িৎদ্বার কি সেটা জেনেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব তড়িৎ কোষ। তড়িৎ কোষ তড়িৎ কোষ কি না, যে পাত্রে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বা তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয়, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে সেটাকে বলা হয় তড়িৎ কোষ। তড়িৎ কোষের মধ্যে কি থাকে? তড়িৎ কোষের মধ্যে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর থাকে দুটো ইলেকট্রোড বা তড়িৎদ্বার, থাকে দুটো তড়িৎদ্বার। দুটো তড়িৎদ্বার থাকে। এই তড়িৎদ্বার দুটো পরিবাহীর মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত করা থাকে। তড়িৎদ্বার দুটো পরিবাহীর মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত করা থাকে। দুটো তড়িৎদ্বার থাকে এখানে। তাহলে এখানে কি হয়? পাত্রটাকে কি বলবো না, তড়িৎ কোষ বা ভোল্টামিটার। এর মধ্যে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ বিশ্লেষণের সময় কি করা হয় না, দুটো তড়িৎদ্বার ব্যাটারির সাথে বা ডিসি কারেন্টের সাথে সংযুক্ত করে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করা হয়। তড়িৎদ্বার দুই রকমের হয়। কি কি না, অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড। এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। দেখো, ক্যাথোড কি না, তড়িৎদ্বারের যে তড়িৎদ্বারটা ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে বা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড। আর যে প্রান্তটা পজিটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে বা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। তাহলে কি হয়, তড়িৎদ্বারের দু ধরনের হয়। কি কি? ক্যাথোড না অ্যানোড। ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোডে কি হয় দেখো, ক্যাথোডে কি চার্জ আছে? ক্যাথোড আমার এখানে ঋণাত্মক, ক্যাথোড ঋণাত্মক, অ্যানোড হচ্ছে ধনাত্মক। অ্যানোড ধনাত্মক। আচ্ছা, এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, ঋণাত্মক চার্জ থাকে, এ কি আর ইলেকট্রন বা নেগেটিভ চার্জ নিতে চাইবে? এ আর ইলেকট্রন নিতে চাইবে না। এ চাইবে নিজের চার্জ কমাতে। এ কি করবে না, ইলেকট্রন দিতে চাইবে। এ সলিউশনে ইলেকট্রন দিতে চাইবে। তাহলে ইলেকট্রন এখান থেকে সলিউশন থেকে যদি কেউ যায় সেখানে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করারকে আমরা কি বলবো না, বিজারণ। তাহলে আমার ক্যাথোডে কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া। আচ্ছা দেখো, অ্যানোডে কি চার্জ আছে? পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ আছে। এর ইলেকট্রন শর্ট আছে। এ বাইরে থেকে ইলেকট্রন নিতে চাইবে। বাইরে থেকে ইলেকট্রন যদি নিতে চায় তাহলে কি হবে না, ইলেকট্রন এ গ্রহণ করবে। বাইরে থেকে যদি ইলেকট্রন এর কাছে যায়, এই ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে তাহলে সলিউশনে যদি কোনো সল্টের ধরো আয়ন থাকে, সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার প্রসেসটাকে কি বলবো আমরা না, জারণ। তাহলে জারণ কি, এখানে অ্যানোডে কোন বিক্রিয়া সংঘটিত হবে? জারণ বিক্রিয়া। তাহলে দেখো, আমরা একটা মনে রাখার একটা উপায় বলতে পারি, এটাকে আমরা ক্যারি বি এভাবে কি মনে রাখতে পারি? তোমরা আরও বেটার ওয়ে খুঁজে নিতে পারো। ক্যারি বি ক্যাথোড ঋণাত্মক বিজারণ, ক্যাথোড ঋণাত্মক বিজারণ। এভাবে মনে রাখবে। আমরা সবসময় ক্যাথোডটাকে লেফট সাইড বা বাঁ সাইডে রাখবো, এই সাইডে। অ্যানোডটাকে ডান সাইডে রাখবো। ক্যাথোডে নেগেটিভ চার্জ হয় ঋণাত্মক, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। বিপরীতটা হয় অ্যানোডে। অ্যানোড কি হয়ে যায়? ধনাত্মক। অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমরা
এখানে দেখলাম যে তড়িৎ কোষ কীভাবে সংগঠিত হয়, দুটো তড়িৎদ্বার থাকে, অ্যানোড ক্যাথোড জানলাম। ঠিক আছে, এরপর আমরা তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় সে সম্পর্কে আলোচনা করব। দেখো, একটা আমি সল্ট নিলাম, যে কোনো সল্ট ধরো এম এক্স, একে গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় নিলাম। গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় নিলে এ কি হয়ে যাবে, এম প্লাস এক্স মাইনাস এ বিয়োজিত হয়ে যাবে। আমি যদি এরকম একটা পাত্রের মধ্যে এই এম এক্স সল্ট নিয়ে থাকি, এম প্লাস ও এক্স মাইনাসে বিয়োজিত হয়ে যাবে কি অবস্থায়, না গলিত বা জলীয় দ্রবণে বা কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যাদের ডাইলেকট্রিক প্রপার্টি আছে, এ ধরনের কোনো সলিউশনে যদি আমি দিই তাহলে এ দ্রবীভূত হয়ে আয়নে বিয়োজিত হয়ে যাবে। দেখো, আয়নে বিয়োজিত হয়ে যাওয়ার পর এখানে আমার কে আছে, ভোল্টীয় কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষে কে আছে, অ্যানোড এবং ক্যাথোড। কি বলেছিলাম, ক্যাথোডকে রাখবো বা সাইডে, ক্যাথোড আছে এই সাইডে আছে অ্যানোড, এই সাইডে আছে আমার অ্যানোড। এরপর দেখো, তাহলে এখানে আমার কি চার্জ আছে, ক্যাথোড ঋণাত্মক নেগেটিভ চার্জ, অ্যানোড ধনাত্মক পজিটিভ চার্জ। আচ্ছা দেখো, তাহলে কি হবে, এক্স মাইনাস এই দিকে যাবে, কি যাবে না, কারণ এক্স মাইনাস নেগেটিভ চার্জ আছে, এর এখানেও নেগেটিভ চার্জ আছে, ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক আধানযুক্ত যেসব আয়ন আছে সেই সমস্ত আয়ন কখনোই ক্যাথোডে যাবে না, যাদের ধনাত্মক চার্জ আছে সেই সমস্ত কণাগুলোই ক্যাথোডে যাবে। তার মানে আমার এখানে যেটা কেটায়ন সবসময় যায় ক্যাথোডে, এম প্লাস কেটায়ন ক্যাথোডে যাবে। দেখো, এক্স মাইনাস এনায়ন, একটা সল্টের দুটো পার্ট থেকে ক্যাটায়ন এবং এনায়ন, যেটা পজিটিভ চার্জ পায় তাকে বলবো ক্যাটায়ন, আর যেটা নেগেটিভ চার্জ পায় তাকে এনায়ন। ক্যাটায়ন যায় ক্যাথোডে, এনায়ন যায় অ্যানোডে, এটা মনে রাখার সহজ উপায়। ক্যাটায়ন যায় ক্যাথোডে, এনায়ন যাবে অ্যানোডে। তার মানে এখানে এম প্লাস ক্যাটায়ন এ যাবে কোথায়, ক্যাথোডে, এক্স মাইনাস এনায়ন এ যাবে অ্যানোডে। এরপর কি হবে, দেখো ক্যাথোড বিক্রিয়া আমরা দেখব। ক্যাথোড বিক্রিয়ায় কি হবে, এম প্লাস যাবে, এখানে তো ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি আছে, ঋণাত্মক চার্জ আছে, এও চাইছে নিজের ঋণাত্মক চার্জ কমাতে, এম প্লাস ইলেকট্রন গ্রহণ করে এম হয়ে যাবে। দেখো, এখানে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, এখানে এম প্লাস ছিল, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে এম হয়েছে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো, যে ইলেকট্রন গ্রহণ করার প্রসেসকে কি বলা হয়, বিজারণ। মানে এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, বিজারণ বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখবো অ্যানোডে কি হয়েছে, এক্স মাইনাস এনায়ন যাবে অ্যানোডে, এক্স মাইনাস এখানে দেখো পজিটিভ চার্জ আছে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি থাকার জন্য এ নিজের যে ইলেকট্রন বাড়তি আছে, ইলেকট্রনের বাড়তি ইলেকট্রনকে এখানে দিতে পারবে, চার্জ নিজে নিউট্রালাইজ হয়ে যেতে পারবে। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, এক্স মাইনাস এক্স হয়ে যাবে প্লাস ইলেকট্রন, এখানে কি হয়েছে না ইলেকট্রন ত্যাগ করেছে, এক্স মাইনাস ইলেকট্রন ত্যাগ করে এক্স হয়েছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়, ইলেকট্রন বর্জন করার প্রসেসকে কি বলা হয়, জারণ। তার মানে এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলবো, জারণ। তাহলে দেখো এখানে কি হয়েছে না ক্যাথোডে হয়েছে বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হয়েছে জারণ বিক্রিয়া। এই হলো আমার ইন জেনারেল আমি একটা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ দেখালাম। এরপর যেটা আমাদের আছে সিলেবাসের মধ্যে সেগুলোর দিকে আগাবো। মুছে দিতে পারি এটা। তাহলে আমি আরেকবার বলে দিই, আমাদের যে কোনো তড়িৎ বিশ্লেষণ করার আগে বা দেখার আগে আমাদের এই সিরিজটা ভালোভাবে মনে রাখতে হবে। এই সিরিজটা আরেকবার ভালো করে তোমরা লিখে নাও, চেক করে নাও, একটু মেমোরাইজ করার চেষ্টা করবে যাতে মনে থাকে কিছু কিছু জিনিস। এরপর দেখো আমি কি করব NaCl এর তড়িৎ বিশ্লেষণ। NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব। দেখো NaCl এর তড়িৎ বিশ্লেষণ আমরা বিভিন্ন কনসেন্ট্রেশনে করব। তাহলে প্রথমে কি করব না গাঢ় NaCl এর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, NaCl এর তড়িৎ বিশ্লেষণ।
দেখো NaCl এমনিতে কি হয়, NaCl কঠিন অবস্থায় থাকে, ও কখন গলবে, NaClকে আমরা কখন গলাতে পারবো, যখন NaCl এর মধ্যেকার যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল, যে যখন কি হয়, আমরা কি দেখেছি NaCl কেলাস আকারে থাকে, কি হয় না একটা ক্লোরিনকে ছোটা সোডিয়াম ঘিরে থাকে, একটা সোডিয়াম আয়নকে ছোটা ক্লোরিন আয়ন ঘিরে থাকে, এ ধরনের একটা কেলাসের মধ্যে এরা থাকে। তো কি করব আমরা, সেই কেলাস কঠিন অবস্থায় থাকে, আমাদেরকে যদি ওই কঠিনকে তরল করতে হয় তাহলে কি করতে হবে, ওই যে কেলাস আছে কেলাসকে ভাঙতে হবে, এবং Na এবং Cl এর মধ্যে যে বন্ড আছে বা যে ইন্টারআয়নিক বন্ড কিছু নেই, ইন্টারআয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটাকে ভাঙতে হবে বা জিরো করতে হবে। তাহলে দেখো এই NaCl Na+Cl- হিসাবে আছে, কিন্তু এরা নিজেদের মধ্যে পরস্পর আকর্ষণে আবদ্ধ আছে। আবদ্ধ থাকার জন্যে একে যখন আমি হিট দেব, হিট দিলে এটা গলিত অবস্থায় এলে Na+Cl- আয়নগুলো মুভেবল মানে ফ্রি হয়ে যাবে, এদের মধ্যে আর কোনো বন্ধন বা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ থাকবে না, তারা পরস্পর ফ্রি হয়ে যাবে বা ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারবে। তাহলে কি হয় দেখো, NaCl গলিত অবস্থায় সোডিয়াম আয়ন ও ক্লোরিন, সোডিয়াম ক্যাটায়ন ও ক্লোরিন অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। এরপর দেখো আমি যখন একে এই গলিত NaCl একে ভোল্টীয় কোষের মধ্যে রেখে তড়িৎ বিশ্লেষণ করব, তখন কি হবে, এখানে Na+ আছে, Cl- আছে, এখানে দেখো আমি বলেছিলাম কি যে সবসময় ক্যাথোডকে রাখবো বা সাইডে, অ্যানোডকে রাখবো ডান সাইডে। অ্যানোড কি চার্জ থাকে, অ্যানোডে পজিটিভ চার্জ থাকে, ক্যাথোডে কি থাকে, ক্যাথোডে নেগেটিভ চার্জ থাকে। তাহলে দেখো যখন আমি এখানে তড়িৎ চালনা করব, তখন কি হবে না, Na+ কোন দিকে আকর্ষিত হবে বা কোন দিকে ধাবিত হবে, যেদিকে নেগেটিভ চার্জ আছে, এ তো পজিটিভ চার্জ, এ তো চার্জ নিয়ে থাকতে চায় না, এ নিউট্রাল হতে চায়, তাহলে এ কোন দিকে যাবে, যেখানে গেলে ও ইলেকট্রন পাবে, ইলেকট্রনের শর্ট আছে, তাহলে এ যাবে ক্যাথোডের দিকে। এদিকে কি আছে, Cl- ক্লোরিনের যে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জও সরাতে চাইবে, তো কোথায় গেলেও সরাতে চাইবে, যেখানে পজিটিভ চার্জ আছে, যেখানে ইলেকট্রন দান করতে পারবে, ত্যাগ করতে পারবে, তাহলে ও যাবে আমার কোন দিকে না, অ্যানোডের দিকে। তাহলে দেখো আমি এখানে প্রথমে আমরা কি লিখব, অ্যানোড বিক্রিয়া। দেখো অ্যানোড বিক্রিয়া, এখানে কোন কোন অ্যানায়ন উপস্থিত আছে আমি দেখে নেব। উপস্থিত অ্যানায়ন এখানে কে, Cl- আর তো কিছু নেই, NaCl আমি গলিয়েছি, সেখানে শুধু সোডিয়াম এবং ক্লোরিনেই থাকবে, তাহলে Cl-। দেখো Cl- কি হবে, Cl- কি করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2 হয়ে যাবে, +2e ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। আমার এখানে ক্যাথোডে কি হবে, ক্যাথোড বিক্রিয়া। এই যে বিক্রিয়াগুলো করছি, এগুলো সবগুলো আমরা ইনার্ট ইলেকট্রোড বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিয়ে করছি, হয় গ্রাফাইট কিংবা প্ল্যাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করেছি, গ্রাফাইট কিংবা প্ল্যাটিনাম, এগুলো সব করছি নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিয়ে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার গ্রাফাইট और প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা তড়িৎদ্বার নিয়ে করছি। সক্রিয় তড়িৎদ্বার নিলে আলাদা হয়ে যাবে সব কিছুই, আমি সেগুলো পরে আলোচনা করব, আগে যেটা বুঝছি সেটা বুঝে নিই। এগুলো সব নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিয়ে করছি। ক্যাথোড বিক্রিয়া কী হবে দেখো, ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন কে আছে এখানে, Na+, উপস্থিত ক্যাটায়ন দেখো কে আছে, উপস্থিত ক্যাটায়ন কে আছে, শুধুমাত্র Na+ আছে, আর তো কিছু নেই। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, Na+ কি হবে, Na+ ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, সোডিয়াম। তাহলে দেখো এখানে কোন বিক্রিয়া সংঘটিত হয়েছে, এখানে -1 থেকে 0, মানে জারণ সংখ্যা কি হয়েছে, বেড়েছে, জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে বা ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করার প্রসেসকে আমরা কি বলবো, জারণ। এখানে হয়েছে আমার জারণ। এখানে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে, এই প্রসেসটাকে কি বলবো, বিজারণ।
তাহলে NaCl এর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে সোডিয়াম। ঠিক আছে, এরপর দেখব কি না ঘন NaCl এর তড়িৎ বিশ্লেষণ। আগে লঘুটা করব না কি, মুছে দিই এটা। ঘনটাই আগে করি। ঘন NaCl এর তড়িৎ বিশ্লেষণ। ঘন NaCl এর তড়িৎ বিশ্লেষণ মানে আমরা কি করেছি এখানে NaCl কে বা নুনকে জলের মধ্যে গুলে নিয়েছি, জলের মধ্যে খুব ঘন করে গুলে নিয়েছি, ঘন NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব। তো দেখো আমি যদি জলের মধ্যে নুন যোগ করি, জলের মধ্যে নুন যোগ করলে কি হবে, NaCl এর সঙ্গে আমি যদি জল দিয়ে দিই কি হবে, NaCl এর Na+ ও Cl- যে তোমার ইন্টারআয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলের মাধ্যমে এতে কি হয়, সোডিয়াম একটা পজিটিভ চার্জ থাকে, ক্লোরিনে নেগেটিভ চার্জ থাকে, দুটো চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়, তারা নিজেদেরকে পরস্পরকে আকর্ষণ করে। আমরা কুলম্বের সূত্রে পড়েছিলাম, সেটাকে কি বলে ইন্টারআয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক আকর্ষণ বল বলতে পারো। স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের কাছাকাছি থাকে। তো কি হয়, যখন আমরা জল যোগ করি, জলের মধ্যে জল হচ্ছে তোমার ডাইইলেকট্রিক প্রপার্টি এর খুব বেশি, মানে ডাইপোল হিসাবে কাজ করে। তো এটা জেনে নাও যে জল যোগ করলে এর যে বন্ড, এই যে NaCl এর মধ্যে যে বন্ধনী যুক্ত আছে, আবদ্ধ আছে, এই বন্ধনীটাকে ভেঙে দেয়, NaCl কে আলাদা করে Na+ ও Cl- আয়নে বিয়োজিত করে দেয়। সেদিকে এই জলও কি হয়, জল নিজেও বিয়োজিত হয়ে যায়। জল নিজে বিয়োজিত হয়ে কি হয়, H+ ও H-। তাহলে NaCl এর জলীয় দ্রবণে NaCl কিভাবে বিয়োজিত হয়, NaCl বিয়োজিত হয়ে যায় Na+ Cl- হিসাবে। আয়নগুলো কি হয়ে যায়, ফ্রি হয়ে যায়, এরা বন্ধনে আবদ্ধ ছিল। আমরা জল যোগ করলে কি হয় না, এরা ওই বন্ধন থেকে বেরিয়ে ফ্রি হয়ে যায়, তারা ইচ্ছে মতো ঘোরাঘুরি তখন করতে পারে আয়নগুলো। অনুরূপে জল কি হয়, H2O এ কি হয়ে যায় H+ OH-। তাহলে দেখো আমি এখানে ক্যাটায়ন কটা পেয়েছি, NaCl এর জলীয় দ্রবণে ক্যাটায়ন কতগুলো পেয়েছি, দুটো ক্যাটায়ন পেয়েছি, Na+ ও H+, এগুলো হচ্ছে ক্যাটায়ন। এনায়ন কটা পেয়েছি, অনুরূপে এনায়নও দুটো পেয়েছি, কি Cl- ও OH-, এগুলো হচ্ছে এনায়ন। তাহলে এরপর দেখো অনুরূপে আমি আর ভোল্টীয় কোষটা আঁকছি না, আমি সরাসরি ক্যাথোড বিক্রিয়াতে, অ্যানোড বিক্রিয়া বলেছিলাম আগে করব, অ্যানোড বিক্রিয়া। দেখো অ্যানোডে কে যাবে, যারা এনায়ন তারাই যাবে অ্যানোডে, যাদের নেগেটিভ চার্জ আছে অ্যানোড তো হয় পজিটিভ, তার মানে যাদের নেগেটিভ চার্জ আছে তারা পজিটিভ চার্জের দিকে ধাবিত হবে। তাহলে এনায়ন যাবে অ্যানোডে। কোন কোন এনায়ন উপস্থিত, এনায়ন কি আছে উপস্থিত, এনায়ন হচ্ছে Cl- আর OH-। এরপর দেখো দুজনেই তো চাইবে যে আমি আগে আমার নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করব বা প্রশমন করব। ক্লোরিনও চাইবে যে আমি আগে এই নেগেটিভ চার্জকে প্রশমিত করব। দুজনের মধ্যে কম্পিটিশন হবে, যার জোর বেশি সে আগে যাবে, যার জোর বলতে যার জারণ ক্ষমতা বেশি সে আগে যেতে পারবে। তাহলে দেখো এখানে আমার এই সিরিজটার প্রয়োজন আছে, এই যে সিরিজটা যখন একাধিক আয়ন উপস্থিত থাকবে। আমি কি বলেছিলাম, যত নিচের দিকে আসবো তত বিজারণ বিভবের মান বৃদ্ধি পাবে, মানে তত বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। যত উপরের দিকে, এটা যদি বিজারিত হওয়ার প্রবণতা বাড়ে, উল্টোটা হবে জারণ। তার মানে যত উপরের দিকে যাব তত জারণ ক্ষমতা বাড়বে, জারিত হওয়ার প্রবণতা, বিজারণ ক্ষমতা বাড়বে, জারিত হওয়ার প্রবণতা তত জারিত হওয়ার প্রবণতা বাড়বে বা বিজারণ ক্ষমতা বাড়বে। তাহলে দেখো মানে তত বেশি সে কি চাইবে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে। যত উপরের দিকে যাব তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে। এটুকু সহজে মনে রাখো যে যত উপরে, এই সিরিজটার যত উপরের দিকে যাব তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে। তাহলে দেখো আমার এখানে কে আছে, Cl- OH-।
Cl মাইনাস আর OH মাইনাস। তাহলে কে উপরে আছে? ক্লোরিন উপরে আছে, তার মানে এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি OH মাইনাসের চাইতে, কারণ OH মাইনাস নিচে আছে, এর প্রবণতা কম, মানে এর ইলেকট্রন ত্যাগ করার শক্তি বেশি। তার মানে এখানে দেখো আমার কি হবে অ্যানোড বিক্রিয়া, এখানে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করবে, Cl মাইনাস টুয়াইস Cl মাইনাস কী হয়ে যাবে Cl2 প্লাস 2E। আমার অ্যানোড বিক্রিয়া কি হয়ে যাবে এইটা, যেহেতু না জারণ বিভব কার বেশি না ক্লোরিন মাইনাসের বেশি OH এর তুলনায়, তার মানে আমার অ্যানোড বিক্রিয়া হয়ে যাবে, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে সলিউশন আমার কে পড়ে রইল? OH মাইনাস। OH মাইনাস সলিউশনেই রয়ে যাচ্ছে, ও তো কোথাও যাচ্ছে না। এরপর যাব ক্যাথোড বিক্রিয়াতে। ক্যাথোড বিক্রিয়া দেখো, ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে কে না H প্লাস আর Na প্লাস। এখানে দেখো ক্যাথোডে কেটায়ন যাবে, H প্লাসও কেটায়ন, Na প্লাসও কেটায়ন। এরপর আমি কি দেখব? ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এরপর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হলে যার বিজারণ বিভবের মান বেশি বা যার বিজারিত হওয়ার প্রবণতা বেশি সে আগে বিজারিত হবে। আমি নিচের দিকে কি বলেছিলাম? যত নিচের দিকে যাব তত বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে, নিজে বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। তার মানে নিচের দিকে দেখো, এখানে সোডিয়াম আছে কত উপরে, অনেক হাই উপরে আছে, হাইড্রোজেন কোথায় আছে? এখানে নিচে। তার মানে কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি? হাইড্রোজেনের। H প্লাসের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, এ আগে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে সোডিয়ামের চাইতে। তার মানে নিচের দিকে আমি যদি এখানে কোপারকে দেখতাম, যদি কোপার আর হাইড্রোজেন থাকতো, এটা নিয়ে আমি ডিসকাস করেছি প্রথম ভিডিওতে, আশা করি তোমরা ওটা ভালোভাবে দেখেছো, আমি ওখানে অনেকক্ষণই ডিসকাস করেছি, অত ওটা নিয়ে আর বেশি কিছু বলছি না, তোমাদের সমস্যা থাকলে ওটা আরেকবার দেখবে। তো দেখো এখানে তাহলে নিচে আছে হাইড্রোজেন, যাবে কে? হাইড্রোজেন। তাহলে ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হবে না টুয়াইস H প্লাস প্লাস 2E কী হয়ে যাবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? ক্যাথোডে H2 গ্যাস উৎপন্ন হবে, তাহলে সলিউশনে কে পড়ে রইল? ক্যাথোডের সোডিয়াম তো যাচ্ছে না, তাহলে সোডিয়াম পড়ে রইল, আর কে পড়ে রইল? OH মাইনাস। তাহলে আমার দেখো সলিউশনটা কি ধরনের হয়ে যাবে, উপরটা মুছে দিই। তাহলে সলিউশনে আমার তড়িৎ বিশ্লেষণের ফলে আমার ক্যাথোডে বেরিয়ে গেছে হাইড্রোজেন, অ্যানোডে বেরিয়ে গেছে ক্লোরিন। তাহলে পড়ে রয়েছে আমার সলিউশনে কে আছে? Na প্লাস আছে আর OH মাইনাস কি হয়েছে? তাহলে এর যে এই সলিউশনটা কী ধরনের হয়ে যাবে? NaOH। তাহলে দেখো NaOH, তার মানে NaOH এর জলীয় দ্রবণ হয়ে গেছে এটা এখন। NaOH কি? ক্ষার। তাহলে যদি ঘন NaCl এ তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণের পর সলিউশন কী ধরনের হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে। তাহলে ঘন NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়ে যাবে? তড়িৎ বিশ্লেষণের পর যে সলিউশনটা থাকবে তার প্রকৃতি কীরকম হয়ে যাবে? ক্ষারীয়। pH কি হবে? 7-এর বেশি হবে না কম হবে? ক্ষারীয় সলিউশনের pH কি হয়? pH গ্রেটার দেন 7 হয়, 7-এর চাইতে বেশি হবে। অ্যাসিডিক হলে 7-এর চাইতে কম হবে। তাহলে কি হয়ে গেছে? এখানে ঘন NaCl তড়িৎ বিশ্লেষণের ফলে দ্রবণ হয়ে গেছে আমার ক্ষারীয়। এরপর দেখব লঘু, মুছে দিই এটা। লঘু দেখো, লঘু HCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কী হবে? সোডিয়াম তো ভাঙবেই, NaCl কি হয়ে যাবে? Na প্লাস প্লাস Cl মাইনাস, সঙ্গে জলও ভাঙবে, জল কি হয়ে যাবে? H2O, H প্লাস প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাসে ভেঙে যাবে। দেখো আরও আমি আগে কি লিখবো? অ্যানোড বিক্রিয়া আগে লিখবো, অ্যানোড বিক্রিয়া। এখানে দেখো আমরা লঘু NaCl নিয়েছি, লঘু NaCl এর জলীয় দ্রবণ, মানে এখানে কোন আয়ন আছে? Cl মাইনাস অ্যানোডে যাবে, অ্যানোডে কি যাবে? এনায়ন, যারা এনায়ন কে আছে? Cl মাইনাস আর OH মাইনাস। দেখো এরপর এখানে Cl মাইনাস উপরে আছে, এর জারিত হওয়ার প্রবণতা, নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি OH মাইনাসের তুলনায়,
কিন্তু এখানে লঘু যেহেতু, সেহেতু কী হয়ে যায়, ক্লোরিনের পরিমাণটা, ক্লোরিন মাইনাসের পরিমাণটা অনেক কম, OH মাইনাস আয়নের পরিমাণ অনেক বেশি, OH মাইনাস আয়ন অনেক বেশি আছে সলিউশনে। এটা তোমার কি বলবো যে SRP ভ্যালু বের করলে এটারই বেশি হয়ে যাবে, তখন তোমাদের ওটা নেই। তো এভাবে বুঝতে পারো জিনিসটাকে, যে দেখো আমার যে অ্যানোড আছে, এই অ্যানোডে আমি শুধুমাত্র অ্যানোড ডাকলাম, অ্যানোডে কী চার্জ আছে, পজিটিভ চার্জ। তাহলে অ্যানোডে পজিটিভ চার্জ আছে। এরপর সলিউশনে আছে Cl মাইনাস, OH মাইনাস। OH মাইনাসের পরিমাণ অনেক বেশি। ধরো একজন যদি মোটা লোক থাকে আর 100 জন যদি রোগা লোক থাকে, তাদের মধ্যে কম্পিটিশানে অবশ্যই যেহেতু সংখ্যাই বেশি আছে, অনেক বেশি আছে, সেহেতু যে রোগা লোকগুলোই জিতবে। মোটা যতই শক্তিশালী হোক, তার তো পরিমাণে, সে তো একা আছে বা পরিমাণে কম আছে। আমার কিন্তু যারা রোগা পাতলা লোক তারা 100 আছে। কোথায় বলে যে 1-এর লাঠি 10-এর বোঝা, তো এরকম ব্যাপার হয়ে যাবে। ওদের সবার শক্তি একসাথে সম্মিলিত হয়ে কম্পিটিশন করবে এর সাথে, এদের সবার শক্তি সম্মিলিত হয়ে কম্পিটিশন করবে এর সাথে, তখন কে এই জিতে যাবে। তখন কিন্তু লঘুর ক্ষেত্রে তখন আর Cl মাইনাসকে যেতে দেবে না, তখন যাবে OH মাইনাস, OH মাইনাস। এটার দেখো কি হয়ে যাবে, OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হবে OH প্লাস E, 4OH টুয়াইস H2O প্লাস O2, 4 দেখো তাহলে কি, 2 অণু জল আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে অ্যানোডে প্রোডাক্ট কি পাবো, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে, ঘনর ক্ষেত্রে কি হয়েছিল, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছিল। লঘুর ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সলিউশনে কে পড়ে রয়েছে, Cl মাইনাস কিন্তু সলিউশনেই রয়ে যাচ্ছে। এরপর দেখো, এটা বুঝতে পারলে তো, এরকমের বিক্রিয়াটা হবে। OH মাইনাস ইলেকট্রন থাকবে 4টা, যেহেতু যোগ হয়েছে একসাথে, 4টা দিয়ে দেখিয়ে দিয়েছি, 4টা OH মাইনাস মূলক যুক্ত হয়ে 2 অণু জল, 1 অণু অক্সিজেন উৎপন্ন হবে। এটা তোমরা হাফ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমরা যাব কোথায় না, ক্যাথোডে কারা যাবে, ক্যাটায়ন কে আছে, Na প্লাস আর H প্লাস। এখানে H প্লাস সংখ্যাতেও বেশি আছে, আর এমনিতেও এর বিজারিত হওয়ার প্রবণতা অনেক বেশি সোডিয়ামের তুলনায়। তাহলে আমার ক্যাথোডে কোন বিক্রিয়া হবে, H প্লাস প্লাস E হাইড্রোজেন। তাহলে দেখো আমার ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন। অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। সলিউশনে NaCl পড়েই রয়েছে, মানে NaCl এর কোনো তড়িৎ বিশ্লেষণ হবে না, ও শুধুমাত্র জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাবে। আমরা লঘু NaCl কখন ব্যবহার করব না, যখন আমরা জলের বিয়োজন ঘটাতে চাই বা অক্সিজেন ধরো উৎপন্ন করতে চাই। অক্সিজেন উৎপন্ন করার ক্ষেত্রে আমরা তখন জলের সাথে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে না, ক্যাথোডে হয়ে যাবে আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। আর আমরা যদি ধরো NaCl থেকে NaOH ক্ষার উৎপন্ন করতে চাই, তখন কি করব, ঘন জলীয় দ্রবণ নেব NaCl এর ঘন জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে NaOH সলিউশনে পড়ে থেকে যাবে, তখন ক্ষার উৎপন্ন হবে। ঠিক আছে, তো NaCl এর তড়িৎ বিশ্লেষণটাই আজকে আমি দেখালাম। পরের ক্লাসে আরও যেগুলো আছে তড়িৎ বিশ্লেষণ তোমাদের সিলেবাসে, সবগুলো আমি আলোচনা করে দেব। আর তোমাদের এখন শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করেছি, প্ল্যাটিনাম কিংবা গ্রাফাইট যে কোনো একটা নিতে পারো। সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলে সেক্ষেত্রে পুরো বিপরীত ঘটনা ঘটবে। আমরা যখন আলোচনা করব তখন ডিটেলসে পরের ক্লাসে ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, দেখো NaCl এর ক্লাস বা NaCl কঠিন NaCl তড়িৎ বিশ্লেষণ করে না কেন? কঠিন NaCl তড়িৎ বিশ্লেষণ করে না, তাহলে কি কঠিন NaCl এ Na প্লাস ও ক্লোরিন মাইনাস আয়ন থাকে না? Na প্লাস ক্লোরিন মাইনাস আয়ন থাকে না? থাকে, কিন্তু থাকলেও কি হয়, এরা নিজেদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মধ্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আবার কি হয় না, একটা ক্লোরিন ছোটা সোডিয়াম দিয়ে
Na+ দিয়ে আর একটা সোডিয়াম ছোটা Cl- আয়ন দিয়ে কেলাস আকারে থাকে। কেলাস আকারে থাকার জন্য এদের মধ্যে খুব দৃঢ় আকর্ষণ বল কাজ করে। এই আয়নগুলো, এই যে Na+ এবং Cl-, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণে কি হয় না, ওই সলিউশনের মধ্যে যে আয়নসগুলো উপস্থিত থাকে, ক্যাটায়ন এবং এনায়ন, সে আয়নগুলো কি হয় না নিজেদের ইচ্ছামতো মুভ করতে পারে, এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে, এবং এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। কিন্তু এখানে দেখো NaCl এর কঠিন NaCl কি হয়, সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত আছে, এরা কি ফ্রি আছে, এ তো এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, একে ছোটা সোডিয়াম ঘিরে রেখেছে, সেম একেও ছোটা ক্লোরিন ঘিরে রেখেছে। তার মানে কী হয়, এরা নিজেদের ইচ্ছা মতো ফ্রিলি মুভ করতে পারে না, এরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না। ঘোরাফেরা না করতে পারার জন্যে এরা কিন্তু আয়নগুলো মুভ না করার জন্য এরা তড়িৎ পরিবহন করে না, বা NaCl এর কঠিন NaCl এ তড়িৎ বিশ্লেষণ করলে কোনো তড়িৎ পরিবহন হয় না, বা কোনো আয়নগুলো যেহেতু মুভ করে না সেহেতু তড়িৎ পরিবহনও করবে না। NaCl এর শুধুমাত্র গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় কি হয়, এই যে বন্ধন, এই বন্ধন ভেঙে যায়, এই বন্ধন ভেঙে গিয়ে Na+ এবং Cl- আয়নে পরিণত হয়। আয়নে পরিণত হয় আগেও ছিল, এর Na+ Cl- ছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে স্থিরতাড়িতিক আকর্ষণ বলে যুক্ত ছিল, তাদের মধ্যে আকর্ষণ বলকে ভেঙে দিয়ে তাদেরকে ফ্রি করে দেওয়া হয়। এ নিজের ইচ্ছামতো যেদিকে খুশি, এ নিজের ইচ্ছামতো যেদিকে খুশি যেতে পারবে, এবং এরকম যদি হয় তাহলে এরা চার্জ ক্যারিয়ার হিসাবে চার্জ পরিবহন করতে পারবে। তখন NaCl তড়িৎ পরিবহন করবে, কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো হয়তো একটু বড় হচ্ছে, কারণ আমি একটু টিউশনের মতোই করেই বলছি, যাতে তোমরা বুঝতে পারো ঠিকঠাকভাবে। প্রতিটা জিনিসেই এক্সপ্লেন করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো যেরকম আসবে বা যেরকম কোশ্চেন হতে পারে সমস্ত কিছুই এখান থেকে পেয়ে যাবে।